গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিমল মিত্রের লেখা প্রথমা, আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। সীতানাথবাবু। চাটুজ্জে মাঝে মাঝে সীতানাথের কাছে যেত। আস্তাবল বাড়ির ছোট ঘরখানার মধ্যে গিয়ে ডাকত, বলতো, ও সীতানাথ, সীতানাথ। সীতানাথ তখন তক্তপোষ্ঠার ওপরে একটা আধময়লা গামছা পরে হয়তো শুয়ে আছে। উঠে পড়ত। কি চাটুজ্জে, কি খবর? তুমি যাবে না? কোথায়? আরে আজকে খড়দায় যাচ্ছি আমরা। খড়দায় কোথায়? আরে খড়দর গোসাই পাড়ায়। একটা ভালো খবর আছে, খুব ভালো জিনিস, মানে যাকে বলে জবরদস্ত। সীতানাথ বলতো, তোমরা যাও ভাই, আমি যেতে পারবো না, শরীরটার তেমন জুত নেই। আরে তুমি দেখছি যৌবনেই যোগী হয়ে যাচ্ছ। এই ভরা যৌবনেই এমন বুড়িয়ে গেলে হে, 40 পেরোলে তখন কি করবে? আর ভাই, আমাদের কথা ছেড়ে দাও। কিন্তু কর্তা যে তোমার কথা বলছেন, বলছিলেন সীতানাথটা দিন দিন বড় বেরসিক হয়ে যাচ্ছে, একেবারে যাকে বলে বেরসিকের বেহদ্দ। আরে ভগবান রাত তৈরি করেছিলেন ফুর্তি করার জন্যে, আর তুমি কিনা সেই ভগবানের দেয়া রাতগুলো এই ঘুপচি ঘরে ঘুমিয়েই কাবার করে দিলে। দুঃখ করত সীতানাথ, বলতো, আমার কথা আর বলো না ভাই, আমি একেবারে মানুষের বার হয়ে গেছি। এরপর আর সময় নষ্ট করত না চাটুজ্জে। সীতানাথের সঙ্গে দাঁড়িয়ে কথা বলাটাও সময় নষ্ট করাই মনে হতো চাটুজ্জের। অথচ আগে এমন ছিল না। সে বহুদিন আগেকার কথা। তখন ওই হাতিবাগানের মোড়ে ফটোগ্রাফির দোকান করেছিল সীতানাথ। জোয়ান বয়স, সুন্দর লাল টুকটুকে ছেলেটা ক্যামেরা নিয়ে নাড়াচাড়া করত ছোটবেলা থেকে। ক্যামেরা দামি জিনিস, কেউ সহজে হাত দিতে দিত না, কিন্তু কারো কাছে ক্যামেরার সন্ধান পেলেই নেড়ে চেড়ে দেখত, ছবি তোলার সময় পেছন পেছন ঘুরত। তারপর কাকা একদিন একটা দোকান করে দিলে। সেই সময়েই এই মাধব দত্তের সঙ্গে তার পরিচয়। মাধব দত্ত একদিন বললে, ওহে চাটুজ্জে, ভালো ছবি তুলতে পারে এমন কেউ আছে? নন্দকিশোর বললে, আছে স্যার, ডেকে আনবো? ডাকো তো একবার, দেখি কেমন ছবি তুলতে পারি। তা তখন ছবি তোলায় বেশ নাম হয়েছে সীতানাথের। তখন পর্দার যুগ, মেয়েরা রাস্তায় বেরোয় না। রাস্তায় যদি বা বেরোয় তো গাড়িতে করে, তাও আবার ঘোড়ার গাড়ির জানলা খড়খড়ি সব বন্ধ করে। রাস্তায় যদি কেউ মেয়ে মানুষ দেখতে পেলে তো হুমড়ি খেয়ে পড়ল তার ওপর। থিয়েটারে মেয়েদের দোতলার উপর বসবার ব্যবস্থা, যাত্রার আসরে মেয়েদের দিকটা চিক দিয়ে ঢাকা। কিন্তু ফটোগ্রাফারের কাছে লজ্জার বালাই থাকলে চলবে না। সুন্দরী সুন্দরী গেরস্ত ঘরের বাবুরা বাড়িতে ডেকে পাঠাতো সীতানাথকে। তাদের বাড়ির মেয়েদের ছবি তুলতে হবে। একেবারে বাড়ির অন্দরমহলে ভেতরে গিয়ে ঢুকতে হতো। যে বাড়িতে পুরুষ মাছির পর্যন্ত ভেতরে ঢোকার নিষেধ, সেখানেও সীতানাথের অবাধ গতি। একেবারে মেয়েদের কাছাকাছি মুখোমুখি ঘেঁষাঘেঁষি। সুন্দরী সুন্দরী বউ সব, বলতে গেলে সূর্যও কখনো তাদের মুখ দেখতে পায়নি। সেই সব মেয়ে বউদের কাছাকাছি মুখোমুখি ঘেঁষাঘেঁষি হওয়া। সীতানাথ বলতো, ফুর্তি যা করবার তখন সব করে নিয়েছি ভাই। চাটুজ্জে নন্দকিশোর জিজ্ঞেস করত, কিরকম কিরকম? সীতানাথ বলতো, কারো গালে হাত দিতে ইচ্ছে হলে গালটা ধরে বাঁদিকে সরিয়ে দিয়ে বলতুম, একটু বাঁদিকে মুখটা ফেরান, আরেকটু বাঁদিকে। সীতানাথ আবার বলতো, ওসব তোমরা দেখো ভাই, আমার ওসব পর্ব শেষ। তা যখন সীতানাথের বেশ নাম হয়েছে চারদিকে, তখন একদিন চাটুজ্জে আর নন্দকিশোর গিয়ে হাজির হলো সীতানাথের দোকানে। চাটুজ্জে বললে, ছবি তুলতে পারবেন আপনি? কার ছবি? নন্দকিশোর বললে, আমাদের কর্তার ইচ্ছে যে তার মেয়ে মানুষদের ছবি তুলে রাখেন। মেয়ে মানুষদের? তার মানে? বলি, মাধব দত্তর নাম শুনেছেন? ফোড়ে পুকুরের বিখ্যাত দত্ত বংশের মাধব দত্ত।
সীতানাথ বললে, খুব শুনেছি। আগে তারই মেয়ে মানুষদের। কোথায় গিয়ে ছবি তুলতে হবে? চাটুজ্জে বললে, তা কি ঠিক আছে মশাই? আজ হয়তো খড়দয় যেতে হলো, কাল হয়তো আবার চন্দননগর, কিংবা আজ গেলেন চন্দননগরে, কাল হয়তো কলুটোলায়। কোনো ঠিকঠাক নেই। কর্তার মেজাজের যেমন কোনো ঠিক নেই, কর্তার মেয়ে মানুষেরও কোনো ঠিক নেই। মেজাজ বুঝে কাজ করতে পারবেন? সীতানাথ বললে, তা পারবো না কেন? টাকা দিলে সবই পারবো। আমার তো এই কাজ। একদিন রাত্রিরে কিন্তু বাড়ি ফিরতে পারবেন না। চাই কি পরপর 7 দিন 7 রাত মাহেশের মেলায় বজরায় কাটিয়ে দিলেন। সীতানাথ বললে, এ আর নতুন কথা কি? এ তো কলকাতায় হামেশাই করছি। টাকা দিলে করতে কি? চাটুজ্জে বললে, আরে এখানে শুধু টাকা নয়, এখানে টাকার সঙ্গে পেশাদও পাবেন। পেশাদ? আগে হ্যাঁ, পুজোর যেমন পেশাদ থাকে, পেশাদ না হলে তো পুজো হয় না, তেমনি মাইফেলের আবার পেশাদ আছে। পুজোটা তো ফাও, পেশাদটা হলো আসল। ইঙ্গিতটা বুঝল সীতানাথ। তখন বয়স কম, প্রসাদের লোভ তখন কম নেই। বললে, চলুন। এই সেই আদিকালের কথা। সেখান থেকেই এই গল্প শুরু করেছিলাম। সেই প্রথম সীতানাথ এসেছিল এই বাড়িতে, এই ফোড়েপুকুর স্ট্রিটে। তখন থেকেই সেই গল্প আরম্ভ হয়েছিল। কিন্তু এতদিন পর সে গল্প কেউ মনে রেখেছে কিনা বলতে পারি না। বলতে গেলে আমার নিজেরও গল্পটা স্পষ্ট মনে নেই। সেদিন আবার ওই পাড়ার দিকে গিয়েছিলাম। শ্যামবাজারের দিকে পাড়াগুলোর একটা মেজাজ আছে। সে মেজাজ দক্ষিণ কলকাতায় নেই। এদিকে কেমন যেন সব কিছু ছাড়া ছাড়া, কারো সঙ্গে কারো মেলামেশি নেই। আর ওদিকটায় সব কিছুই ঘেঁষাঘেঁষি, সব কিছুই মাখামাখি। ওই মাখামাখি আবহাওয়াটা আমার বড় ভালো লাগে। ঠিক সময়ে ঠিক দরজায় গিয়ে কড়া নাড়লাম। কে একজন দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করলে, কাকে চাই? বললাম, নিতা আছে? ভেতর থেকে একজন মহিলার গলার আওয়াজ পেলাম, কে রে ভূত? আমি আমার নিজের পরিচয় দিলাম। পরিচয় দিতেই এক বৃদ্ধা মহিলা থপাস থপাস করতে করতে এগিয়ে এলেন। বললেন, আসুন আসুন, নিতা কোন স্টুডিওতে গেছে, এক্ষুনি আসবে। ও আপনার কথা বলছিল আপনি একদিন আসবেন বলেছেন। বললাম, এদিকে এসেছিলাম তো, তাই মনে পড়ল আপনার কথা। ভদ্রমহিলার সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে একটা ঘরে বসলাম। মাধব দত্তর বাড়িতে যে ধরনের ছবি টাঙানো থাকে, সেই ধরনের ছবি সব টাঙানো রয়েছে দেয়ালে। নিচু নিচু চেয়ার, যেসব ছবি এদিক ওদিক ছোট ছোট ফ্রেমে বাঁধানো রয়েছে, তা সবই একজনের, নিতা রায়ের। নিতা যেসব থিয়েটারে, সিনেমায়, যেসব ভূমিকায় নেমেছে, তারই সব স্যাম্পল। ভদ্রমহিলা বললেন, নিতা তো সেই সকাল থেকে রাত পর্যন্ত স্টুডিওয় ঘুরে বেড়ায়। ওসব অভিনয় করে যে কি হবে বুঝতে পারি না। ওকে কত করে বলি বিয়ে করে ঘর সংসার করতে। বললাম, আজকাল তো অনেকেই দেখছি বিয়ে করে না। ভদ্রমহিলা বললেন, কোনটা ভালো আর কোনটা মন্দ তাও বুঝতে পারি না। সেকালও দেখলুম, আবার একালও দেখছি, কোনো তফাৎ খুঁজে পাচ্ছি না। মনে হয় যেন সেই সেকালই রয়েছে, কোনো কিছুই বদলায়নি। আপনি তো আপনার গল্পে সবই লিখে গেছেন। বললাম, আমি যা কিছু লিখেছি সবই কিন্তু কল্পনা করে করে। ভদ্রমহিলা বললেন, কিন্তু আমি আপনাকে বলছি, আপনি যা লিখেছেন সবই সত্যি। সব সত্যি? হ্যাঁ, সব সত্যি। ওই মাধব দত্তও সত্যি, ওই চাটুজ্জে, নন্দকিশোর, ওরাও সত্যি। ওই হরনাথ অ্যাটর্নিও খাঁটি সত্যি। আর মাধব দত্ত ঠিক অমনি করেই প্রতি রাত্রে ফুর্তি করতে বেরোতেন। বাড়িতে তার স্ত্রী শোবার ঘরে একলা একলা রাত কাটাতেন। কোনোদিন তার ঘুম আসত না। আমি বললাম, কিন্তু বিশ্বাস করুন, ও সবই আমার কল্পনা। তা হবে হয়তো, হয়তো আপনার কল্পনাই হবে, কিন্তু আশ্চর্য রকমভাবে মিলে গেছে আমার দেখা জীবনের সঙ্গে।
শুধু নামগুলো আপনি বদলে দিয়েছেন। আমি সত্যি অবাক হয়ে গেলাম। ভদ্রমহিলা বললেন, এই বাড়িটা সেই মাধব দত্তেরই, এই সেই নাচ দরবার। এখন এই ঘরটাকে দেয়াল দিয়ে ছোট ছোট টুকরো করতে হয়েছে, অর্ধেকের বেশি বিক্রি করেও দিয়েছি। আমি অবাক হয়ে চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। তিনি বলতে লাগলেন, এরই উত্তরে সেই বাগানটা ছিল, আর উত্তর পশ্চিম কোণে ছিল সেই আস্তাবল বাড়িটা। সেখানে একটা ঝুপড়ি ঘরে থাকত আমার মামা, যাকে আপনি নাম দিয়েছেন সীতানাথ বাবু। আপনার মামা? তার মানে আপনি সীতানাথ বাবুর বোনের মেয়ে? কিন্তু তার বোনের কথা তো আমি কিছু লিখিনি। আপনি লেখেননি, কিন্তু তার বোন ছিল একজন, আমি তারই মেয়ে। কি বিচিত্র ব্যাপার সব জীবনে ঘটে! আমি এতদিন সংসারে বেঁচে থেকে এই বৈচিত্র্যের কোনো কুলকিনারা আজ পর্যন্ত খুঁজে বার করতে পারিনি। বললাম, এরকম ঘটনা আমার জীবনে আরেকবার ঘটেছিল। ভদ্রমহিলা বললেন, কিরকম? জানেন, অনেকদিন আগে সাহেব বিবি গোলাম বলে একটা উপন্যাস লিখেছিলাম। সেটা বাংলা সিনেমা হয়েছিল, হিন্দি সিনেমাও হয়েছিল। হিন্দি সিনেমাওয়ালারা কলকাতায় এসে উত্তরপাড়ার জমিদার বাড়ির ভেতরে ছবি তুলতে চেয়েছিল, কিন্তু তারা ছবি তুলতে দেননি। কেন? তারা বললেন, ও গল্প আমাদের পরিবারকে নিয়ে লেখা, আমাদের বাড়ির ভেতরে ও ছবি তুলতে দেব না। ভদ্রমহিলা বললেন, সে তো আমরাও জানি। আমরা বনমালী সরকার লেন খুঁজতে গিয়েছিলাম বউবাজারে। ভেবেছিলাম বড় বাড়িটার চেহারা দেখতে পাব, কিন্তু এ তা নয়, এ একেবারে সত্যি। ওই সীতানাথ বাবুকে সত্যি সত্যি আপনার মাধব দত্ত খুন করেছিলেন। বললাম, সত্যি আজব ঘটনা, অলৌকিক ঘটনা এখনো ঘটে দেখছি। শেষটা অলৌকিকই বটে। এমন অলৌকিক ব্যাপার যে ঘটবে তা কেই বা কল্পনা করতে পেরেছিল? মাধব দত্তও কল্পনা করতে পারেনি, সীতানাথ বাবুও কল্পনা করতে পারেনি। আর মাধব দত্তের ছেলে, যতদূর মনে পড়ে তার নাম দিয়েছিলাম বৃন্দাবন, বৃন্দাবন দত্ত। সেই ছেলেই শেষকালে কিনা, কিন্তু সেসব কথা পরে বলবো। সীতানাথবাবু প্রথম যখন এই বাড়িতে এলো, ফুটফুটে চেহারা, বাবরি চুল, ফিনফিনে আদ্যির গিলে করা পাঞ্জাবি, লপেটা জুতো, চেহারা দেখেই মাধব দত্ত মঞ্জুর করে ফেললে। বললে, কিরকম ছবি তোলো, স্যাম্পল আছে কিছু? স্যাম্পল দেখালে সীতানাথ। মাধব দত্তর পছন্দ হয়ে গেল। বললেন, আজ আমাদের সঙ্গে খড়দায় যেতে পারবে? সেখানে গিয়েই ছবি তুলতে হবে। পারব না কেন, আমার তো তাই পেশা। তা সেই হল সূত্রপাত। দলের সঙ্গে সীতানাথ চলল খড়দায়। সেখানে গোসাইপাড়ায় গিয়ে রাত কাবার হয়ে গেল বাবুর সঙ্গে। খানাপিনা হলো, নাচ হলো, গান হলো। তারপর পরের দিন ফিরে এলো দলের সঙ্গে কলকাতা। আর সেই যে দলে এসে জুটল, তখন থেকে তার ফিরে যাবার কথা মনে উঠল না। সীতানাথও রয়ে গেল চাটুর্যদের সঙ্গে। প্রথম প্রথম দোকানটা চালিয়েছিল সীতানাথ, কোনো রকমভাবে চালানো। সে প্রায় না চালানোরই মতো। কোনোদিন দোকান খোলে, কোনোদিন খোলে না। খদ্দের দোকানে এসে ফিরে যায়, কাজ দিলে সময় মতো ছবি পাওয়া যায় না। কাকা ছিল মাথার উপর। একদিন কাকা বেদম বকুনি দিলে, বললে, টাকা দিয়ে দোকান করিয়ে দিয়েছি তোমার ফুর্তি করার জন্যে? ব্যাস, সেই শেষ। মাধব দত্ত বললে, কুছ পরোয়া নেই, আমার এখানে থাকো। আমার এখানে থাকবে, খাবে আর ফুর্তি করবে। ফুর্তি করলে এখানে কেউ বেজার হবে না। দম মেরে কেবল ছবি তুলে যাও। এইসব সেই 40-50 বছর আগেকার কথা। সেই তখন থেকেই শুরু হয়েছিল মাধব দত্তর নৈশবিহার। সেই নৈশবিহারের শুরু থেকে বলতে গেলে জুটে গিয়েছিল সীতানাথ। সেই সময় হঠাৎ একটা কাণ্ড হল। সেদিন মাধব দত্ত সদল বলে নৈহাটিতে যাচ্ছে। মাধব দত্তের অষ্টম পক্ষের মেয়ে মানুষ তখন নৈহাটিতে সংসার পেতেছে। মাধব দত্তর হঠাৎ খেয়াল হল, সে রাতটা নৈহাটিতে তার অষ্টম পক্ষের সংসারে গিয়েই কাটাবে। তোড়জোড় শুরু হয়ে গেল।
আদালত আলী ভেতরে খবর পাঠিয়ে দিলে লুচি ভাজা, মাংস, আলুর দম, সোডার বোতল আর লাল পানি যাবে সঙ্গে। প্রতিদিনের নিয়মের কোনো ব্যতিক্রম হলো না। গাড়িতে উঠে মাধব দত্ত গড়গড়ার নলটা মুখে দিলে, বললে, সব উঠেছে তো? চাটুজ্জে বললে, আগে হ্যাঁ স্যার, সব উঠেছে। নন্দকিশোর, তুমি উঠেছ? নন্দকিশোর বললে, এই তো উঠেছি স্যার। বোতলগুলো উঠেছে? আদালত আলী উপর থেকে বললে, জি হ্যাঁ। আর সীতানাথ? চাটুজ্জে বললে, সীতানাথ এলো না স্যার। সীতানাথের শরীরটা ম্যাজ ম্যাজ করছে, সে শুয়ে আছে। মাধব দত্ত বললে, সীতানাথটা দিন দিন একেবারে বেরসিক হয়ে পড়ছে। নন্দকিশোর বললে, হ্যাঁ স্যার, একেবারে বেরসিক, যাকে বলে বেরসিকের বেহদ্দ। মাধব দত্ত বললে, ঠিক আছে আদালত, এবার হোসেন মিয়াকে গাড়ি ছাড়তে বল। সেদিন সীতানাথ ঝুপড়ির মধ্যে একা একা শুয়েছিল। হঠাৎ মনে হলো কে যেন দরজায় টোকা দিলে। এত রাত্রে কে টোকা দেয় দরজায়? শুয়ে শুয়ে সীতানাথ বললে, কে? কোনো উত্তর নেই। সীতানাথ আবার একবার জিজ্ঞেস করলে, কে গো তুমি? কে দরজায় টোকা দিচ্ছ? কেউই সাড়া দিল না। সীতানাথ একবার উঠল, দরজাটা খুলে বাইরে গিয়ে দাঁড়াল। আস্তাবল বাড়িটা ফাঁকা। বাইরে বাগানের করবি গাছটার পাতায় চাঁদের আলো এসে পড়েছে। সীতানাথ আশেপাশে চেয়ে দেখলে সমস্ত বারমহলটা খাঁ খাঁ করছে, কেউ কোথাও নেই। অনেকক্ষণ সেই অবস্থায় সেখানে দাঁড়িয়ে রইল সীতানাথ। তারপর আবার নিজের ঘরের তক্তপোষের উপর শুয়ে পড়ল। হয়তো মনের ভুল, তাকে কে ডাকতে যাবে? কার এমন মাথা ব্যথা পড়েছে? তাকে মনে করে কেউ ডাকবে এমন কেউ নেই তার। একটা মাত্র বোন আছে বরানগরে, তারও বিয়ে হয়ে গেছে। আর তাছাড়া তারা তো পাগল নয়। পাগল ছাড়া এত রাত্রিরে কে আর দরজায় টোকা দিবে? পরের দিন সকালবেলা সীতানাথ ঘুম থেকে যথারীতি বিছানা ছেড়ে উঠল। কলের কাছে চান করতে গিয়ে সরলার সঙ্গে দেখা। সরলা বালতি নিয়ে বারবাড়ির দিকে আসছিল। সীতানাথবাবু ডাকলে, ওগো সরলা, সরলা, শুনছ? সরলা সীতানাথবাবুকে দেখে ঘোমটা দিয়ে সরে গেল। বলি, ও সরলা, শুনতে পাচ্ছ? সীতানাথবাবু তখন গামছা পরেছে, গায়ে তেল মেখেছে, চান করতে যাচ্ছে। বললে, হ্যাঁ গা সরলা, কাল রাত্রিরে তুমি আমার ঘরের টোকা মেরেছিলে নাকি? সরলা থমকে দাঁড়ালো। আমি? আমি তোমার ঘরে টোকা মেরেছি? তুমি কি বলছো গো? আমি কখন টোকা মারতে গেলুম? সরলা অন্দরমহলের অনেক কালের খাস ঝি, অন্দরমহলের কাজকর্মই করে, কচিত কদাচিৎ বারবাড়িতে আসে। সীতানাথবাবু বললেন, এই কাল রাত্রিরে কর্তাবাবু বেরিয়ে যাবার পর বনমালী আমায় ভেতরে খেতে ডাকতে এলো। আমি রান্নাবাড়ির দাওয়ায় বসে খেয়ে নিয়ে বাইরে চলে এলুম। তারপর পেটটা খুব ভরে গিয়েছিল, তাই শুলুম আর ঘুমিয়ে পড়লুম। তখন আমার মনে হলো কে যেন আমার দরজায় টোকা মারলে। সরলা বললে, না বাবু, আমার অমন ভীমরতি ধরেনি যে ভদ্রলোকের ঘরের দরজায় টোকা মেরে ঘুম ভাঙাবো। আমার অমন স্বভাব চরিত্রের নয়। সীতানাথবাবু বললে, না, আমিও তাই ভাবছিলাম যে সরলা তো ভালো মানুষের মেয়ে। সরলাকে তো আমি চিনি, সরলা তো এমন নয়। তাহলে হয়তো সৈরবী মাগির কাণ্ড। তাই নাকি? তা হতে পারে। তবে তুমি নও, সৌরভীরই কাণ্ড। সেদিন ওই পর্যন্তই। সরলা ভালো মানুষের মতো নিজের কাজে চলে গেল। মাধব দত্তর অন্দরমহলে একটা ঝি নয়, ঝিয়ের যেন মেলা বসে গেছে। বহুকাল থেকে, বহু যুগ থেকে পূর্বপুরুষের আমলের সব ঝিরা কাজ করে আসছে এই বাড়িতে। একবার যে আসে সে আর বেরোয় না। একবার এ বাড়িতে এলে সে থেকেই যায়। তারপর তার নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে দেশের লোক, পাড়া পড়শি সবাইকে এনে ঢোকায়। যখন তাদের ঝগড়া বাঁধে তখন সে দেখবার মতো। বনমালী এসে ডাকত সীতানাথবাবুকে, বলতো, চলুন বাবু, খাবার দেওয়া হয়েছে।
আগে বেশ সময় মতো এসে খেতে ডাকত বনমালী। আগে চাকর, ঝি, দরোয়ান বেশ খাতিরও করত। সীতানাথবাবু চান টান করে তৈরি হবার সঙ্গে সঙ্গেই খেতে ডাকতে আসত। বাড়ির ভেতরে গেলে ঝি ঝিউরিরাও গলার সুর নামাত, মোটমাট একটু সমীহ করত। কিন্তু অনেক দিন থাকলে যা হয়, শেষে আর কেউ মানতে চাইত না। সীতানাথবাবু আস্তাবল বাড়িতে তৈরি হয়ে বসে বসে শেষকালে হাই তুলতে আরম্ভ করত। হোসেন মিয়া আর রহিম বক্স তখন রান্নাবান্না সেরে খেয়ে নিয়েছে। সীতানাথবাবু সেখানে গিয়ে দাঁড়াত, বলতো, কি গো হোসেন, তোমাদের খাওয়া দাওয়া সারা? হোসেন মিয়া বলতো, হ্যাঁ বাবু, খাওয়া হয়েছে। আপনার? আমার কথা বলো না মিয়া সাহেব, আমাকে এখনো খেতে ডাকলে না। বনমালীর কাণ্ডটা একবার ভেবে দেখো দিকিনি। বুড়ো মানুষ হয়েছি, আমার খিদে পায় না। তোমরাই বলো, খিদে পায় না? হোসেন মিয়া বলে, তা তো পাবেই, খিদে তো পাবেই। তবেই বোঝো, তোমরা বেশ আরামে আছো মিয়া সাহেব, নিজের হাতে রান্না করছো আর খেয়ে দিয়ে ঘুমোচ্ছ। আর এই যে কি বাড়ি হয়েছে, এদের কারো একটা কাণ্ডজ্ঞান নেই। আমার পেট চোঁচো করছে খিদের জ্বালায়, অথচ এদিকে কারো হুঁশ নেই। হোসেন মিয়া, রহিম বক্স তারা কি বলবে? তারা চুপ থাকে। তারা তো এই সীতানাথবাবুর এককালের খাতির দেখেছে। তারা তো দেখেছে বাড়ির ঝি চাকর থেকে শুরু করে কর্তাবাবু পর্যন্ত কি তারিফ করেছে এই সীতানাথবাবুকে। সেদিন হঠাৎ সৌরভী এলো, বললে, হ্যাঁ বাবু, আপনি আমার নামে কি বলেছেন শুনি? আমি আপনার দরজায় রাত্রিবেলায় গিয়ে টোকা দিয়েছি? সে কি কথা? সীতানাথবাবু চমকে উঠল। যেন ঘুণাক্ষরে এমন কথা বলতে পারে না সীতানাথবাবু, এমনি মুখের ভাব। বললে, তোমার নামে আমি বলেছি? ছি ছি, এমন কথা কি আমি কখনো বলতে পারি সৌরভী? তুমি কত ভালো মেয়ে তাকে আমি জানি নে। কে বললে শুনি? কোন হারামজাদি বললে কথা? সিন্ধুবালা বুঝি? সিন্ধুবালা কেন হবে? ওই সরলা হারামজাদি। সরলা হারামজাদি তোমার ভালো দেখতে পারে না, আমার নামে গিয়ে লাগিয়েছে বৌরানীর কাছে। বৌরানী? বৌরানীর কথা শুনেই সীতানাথবাবু একটু আড়ষ্ট হয়ে উঠল। বললে, বৌরানী শুনে কি বললেন? সৌরভী বললে, বৌরানী? বৌরানী তেমন কান পাতলা মানুষ নয় গো, যে যে যা বলবে তাই শুনবে। সীতানাথবাবুর মুখে হাসি বেরোল। জিজ্ঞেস করল, বৌরানী বুঝি খুব ভালো মানুষ গো সৌরভী? খুব ভালো মানুষ গো বাবু, খুব ভালো মানুষ। বৌরানীর মতো অত ভালো মানুষ হয় না। সীতানাথবাবু বললে, আহা, তোমার বৌরানীর বড় কষ্ট না গো? সৌরভী বললে, কেন, কষ্ট কিসের গা? কষ্ট কেন হতে যাবে? সীতানাথবাবু বললে, কর্তাবাবু তো বাড়িতে শোয় না, তাই বলছি। তা নাই বা শুলো, বৌরানীর গা ভরা কত গয়না তা তো জানেন না। অত সোনাদানা পেলে স্বামীর দুঃখও ভোলা যায়। সীতানাথবাবু বললে, হাজার গয়না থাক, তবু তো বাছা মেয়ে মানুষের মন বলে কথা। মেয়ে মানুষের মন কি গয়না পেলে ভরে গো? সৌরভী বলে, খুব ভরে গো, খুব ভরে। গয়না হেন জিনিস, যে পেয়েছে সেই বোঝে, ও আপনি বুঝবেন না। বলে হাসতে হাসতে সৌরভী অন্দরমহলে চলে গেল। সেদিন সীতানাথবাবু ভেতরে খেতে গেল। বনমালী এসে এক গ্লাস জল দিয়ে চলে গেল। এক পাল ঝি তার আগে ঝগড়া করছিল গলা চিরে। মাধব দত্তর বাড়িতে ঝিয়ের যত মেলা, তেমনি বেড়ালের পাল। এক একটা বেড়ালের চেহারা যেন পশমের তৈরি। খাবার সময় পাতের চারপাশে গোল হয়ে বসে থাকে। একটু অসাবধান হলেই মাছের টুকরোটা ছোঁ মেরে তুলে নেবে তারা। প্রথম প্রথম সীতানাথবাবু মেরেছিল একটা বেড়ালকে। বেরো, বেরো এখান থেকে বলে এক লাথি ছুঁড়েছিল। বেড়ালটা ছিটকে গিয়ে পড়েছিল একেবারে উঠোনের নর্দমার উপর। হাঁ হাঁ করে দৌড়ে এসেছিল সরলা। ও কি করলেন বাবু, ও কি করলেন? সীতানাথবাবু বললে, দেখো না সরলা, দেখো না বিড়ালটার কাণ্ড, পাত থেকে আস্ত মাছটা তুলে নিয়ে গেল একেবারে। সরলা বললে, তা বলে আপনি সুন্দরীকে লাথি মারবেন? সুন্দরী?
সুন্দরী আবার কি? ওর নাম তো সুন্দরী। সুন্দরী কত আদরের বেড়াল বৌরানীর, তাকে আপনি হেনস্থা করলেন? বলে তাড়াতাড়ি নর্দমার কাছে গিয়ে কোলে তুলে নিলে সুন্দরীকে। আঁচল দিয়ে গায়ের কাদা মুছে দিলে। বললে, আরে কেন তুই অমন লোকের পাত থেকে মাছ তুলে খেতে গেলি? তোর কি মাছের অভাব রে? বলে রান্নাঘরে গিয়ে বললে, ঠাকুর, সুন্দরীকে একটা ভাজা মাছ দাও তো গো, বড় মাছ খেতে চাইছে। ঠাকুরও তেমনি। বৌরানীর আদরের বেড়ালের মাছ খেতে ইচ্ছে হয়েছে, তাতে আপত্তি করবার সে কে? সীতানাথবাবু দেখলে রান্নাঘরের ভেতর থেকে ঠাকুর একটা পোনা মাছের টুকরো এনে সরলার হাতে দিলে। সরলা সেখানা আদর করে খাওয়াতে লাগলো সুন্দরীকে। তারপর সীতানাথবাবুর দিকে চেয়ে বললে, মাছ কম পড়েছে তো মাছ একখানা ঠাকুরের কাছে চাইলেই পারতেন, তা কিরকম ধারা মানুষ গো আপনি? এরপর আর সীতানাথবাবু সেদিন বেশি কথা বলেনি ও নিয়ে। দরকার কি বাড়ির মেয়েদের সঙ্গে কথা বলে? কথা বললেই কথা বাড়ে। তারপর যদি একদিন কথাটা মাধব দত্তর কানে যায় তো হয়তো খাওয়া পরা আশ্রয় সব কিছুই উঠে যাবে এ বাড়ি থেকে। বেড়াল বলে বেড়াল, বেড়াল দুচক্ষে দেখতে পারত না সীতানাথবাবু কোনো কালে, কিন্তু সেদিন থেকে তাও সহ্য করতে লাগল। সহ্য না করে উপায়ও ছিল না। যার খায় তার বেড়ালকেও খাতির করতে হবে। দোকান উঠে গেছে, মামলা মকদ্দমা হয়েছে জ্ঞাতিদের সঙ্গে। খাওয়া পড়ার কোনো সংস্থানও তখন নেই আর সীতানাথের। শুধু বনমালীকে একদিন জিজ্ঞেস করেছিল সীতানাথ, হ্যাঁ গো বনমালী, তোমাদের বৌরানী কিছু বলে না? কাদের কি বলবে দাদাবাবু? এই যে এতগুলো ঝিঝিউড়ি দিনরাত ঝগড়া করে, এদের কিছু বলে না তোমাদের বৌরানী? সারাদিন তো কেবল চুলোচুলি করে এই ওর সঙ্গে। বনমালী বলতো, আগে বৌরানীর আশকারা পেয়েই তো সব এইরকম হয়েছে। আগা পাঁচতলা চাবুক মারলে তবে এরা শায়েস্তা হয়। কিন্তু সেদিন আরেক কাণ্ড ঘটে গেল, বড় অভাবনীয় কাণ্ড। মাধব দত্তবাবু সেদিনও দলবলে বাইরে গেছে। সীতানাথ একা চিৎপাত হয়ে তক্তপোষের ওপর শুয়েছিল। হঠাৎ ঝড়ের মতো সৌরভী ঝি ঘরে ঢুকল। বললে, হ্যাঁ গা বাবু, আমি নাকি কাল রাত্রিরে আপনার ঘরে ঢুকিয়ে আপনার বুকে শুশুড়ি দিয়েছি? সীতানাথবাবু তড়াক করে বিছানায় উঠে বসল। বললে, সে কি, তুমি আমার বুকে শুশুড়ি দিয়েছ? তুমি আর কারো বুক পেলে না, আমার বুকে কেন শুশুড়ি দিতে যাবে? সৌরভীর তখন মার মূর্তি। বললে, হ্যাঁ তাই তো মাগি বললে, কি ঘেন্নার কথা মা। সীতানাথবাবু বললে, সত্যি তো ঘেন্নার কথা, আমারই তো লজ্জা করছে শুনে, ছি ছি ছি। সৌরভী বললে, ভাতার খাকি সব বনেসে মাগি আমার নামে নালিশ করেছে বৌরানীর কাছে। আমি পোতখালির নস্কর বাড়ির মেয়ে, পেটের দায়ে পরের বাড়ি গতর খাটতে এসেছি। তারপর সীতানাথবাবুর হাত ধরে টানতে লাগল। চলো তো বাবু, একবার চলো তো আমার সঙ্গে। বলে সেই আস্তাবল বাড়ি থেকে হিড়হিড় করে টানতে টানতে একেবারে অন্দরমহলের দিকে নিয়ে চলল। সীতানাথবাবু বললে, হে কি কাণ্ড দেখো দিকিনি। অন্দরমহলের সদর দেউড়ি পেরিয়ে একেবারে বারান্দায় গিয়ে পড়ল। তারপর সেখানেও পার নেই, একেবারে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগল। কোথা দিয়ে ঢুকে কোথা দিয়ে মেকে যে কোথায় নিয়ে চলল টানতে টানতে তার ঠিক নেই। সীতানাথবাবু যত বলে, সৌরভী ছাড়ো ছাড়ো, কিন্তু সেদিকে সৌরভীর খেয়াল নেই। সে তখন এক নাগাড়ে গালাগালি দিয়ে চলেছে সরলাকে, অথচ সরলাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। বলতে বলতে একজন বউ একেবারে মুখোমুখি এসে দাঁড়াল, আর সামনে সীতানাথকে দেখেই টপ করে মুখে ঘোমটা টেনেই পাশের ঘরে অদৃশ্য হয়ে গেল। আর সীতানাথ অবাক হয়ে এক মুহূর্তের জন্যে শুধু সেই মুখখানা দেখতে পেলে। মানুষ যে এত সুন্দর হয় তা যেন কল্পনা করা যায় না। ফটোগ্রাফার সীতানাথ খানিকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। তারপর বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু যেন ভুলে গেল। নিতার মা এতক্ষণ বসে বসে শুনছিল। বললে, ঠিক যেমন লিখেছেন তেমনি সব ঘটেছিল, এতটুকু বাড়িয়ে লেখেননি আপনি। বললাম, এ সমস্ত কিন্তু আমার কল্পনা।
ভদ্রমহিলা বললে, হয়তো নিছক কল্পনা, কিন্তু একেবারে খাঁটি সত্য ঘটনা। আমি মার কাছ থেকে এই সমস্তই শুনেছি। আপনার মা এই বাড়ির ব্যাপার জানলেন কি করে? বহুদিন পরে তো ওই মাধব দত্ত তার বাড়ি থেকে মামাকে তাড়িয়ে দিয়েছিলেন। তখন সব গল্প বলেছিলেন আমার মাকে। মা ছিল বলেই শেষ জীবনে সীতানাথবাবু আশ্রয় পেয়েছিলেন আমাদের বাড়িতে। বললাম, সে তো আমি লিখেছি। হ্যাঁ, আপনি যা লিখেছেন তারপরেও অনেক ঘটনা ঘটেছে যা আপনি জানেন না। সেটে বলতেই তো আপনাকে ডেকেছি। বললাম, বলুন না শুনি। আমার মায়ের তখন বিয়ে হয়ে গিয়েছে। ছোট ভাইয়ের জন্য খুব কষ্ট হলো মনে। কাকা জ্যাঠারা মামলা মকদ্দমা করে ভাইকে তাড়িয়ে দিয়েছে। এটা খুব কষ্টের। একদিন সীতানাথবাবু বসে আছেন তার নিজের ঘরখানায়। হঠাৎ একজন ভদ্রলোক খুঁজে খুঁজে এলেন দেখা করতে। দারোয়ানকে জিজ্ঞেস করলেন, এখানে সীতানাথবাবু বলে কেউ থাকে? দারোয়ান সঙ্গে করে নিয়ে এলো ভদ্রলোককে। সীতানাথ চিনতে পারলে না। দিদির বিয়ের দিন শুধু একবার দেখেছিলেন ভগ্নিপতিকে, তারপর আর সময় পায়নি দেখা করবার। ভদ্রলোক বললেন, আমি আপনার দিদি মনোরমার স্বামী। ও, আপনি ভগ্নিপতি বলরাম মুখোপাধ্যায়? হ্যাঁ, আপনাকে নিতে এসেছি। আপনার দিদি আমাকে আপনার কাছে পাঠিয়েছে। কিন্তু আমার তো এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু পরের বাড়িতে কেনই বা আপনি পড়ে থাকবেন? বরানগরে আমার নিজের বাড়ি, অনেক ঘর পড়ে রয়েছে। দরকার হলে আবার ফটোগ্রাফির দোকান করুন। সীতানাথের একবার কি যেন মনে হলো, কিন্তু সেটা সামলে নিয়ে বললে, কিন্তু আমি তো এখানে ভালোই আছি। এখানে তো আমার কোনো অসুবিধেই নেই। ভদ্রলোক বললেন, হাজার হলেও আমাদের সঙ্গে আপনার যে সম্পর্ক, এদের সঙ্গে তো আর আপনার সে সম্পর্ক নয়। হাজার হোক, এরা তো পর। সীতানাথের তখন বড় অভিমান হয়েছিল নিজের আত্মীয় স্বজনের উপর। তখন আর কারোর সঙ্গে দেখা করতেও ইচ্ছে হচ্ছিল না। বললে, দিদিকে বলবেন তেমন দিন যদি কখনো আসে তো নিশ্চয়ই যাব তার কাছে। দিদি ছাড়া তো সংসারে আমার আপন বলতে কেউ নেই। অগত্যা বলরামবাবু উঠে দাঁড়ালেন। আপনার দিদিকে তাহলে তাই বলি? হ্যাঁ, দিদিকে গিয়ে বলবেন দিদি যেন আমার কথা ভুলে যায়। দিদি যেন মনে করে আমি মারা গেছি। কথাটা রূঢ় শোনালো বড়। সীতানাথ কথাটা বলেই আবার বদলে নিল। বললে, বলবেন আমি একবার যাব দিদিকে দেখতে, একটু সময় করে নিয়েই যাব। ভদ্রলোক বললেন, তাহলে তো ভালোই হয়। আমার ঠিকানাটা আপনাকে দিয়ে যাই তাহলে। বলে নিজের ঠিকানাটা একটা কাগজে লিখে দিয়ে গেলেন। দিয়ে যাবার সময় বলে গেলেন, যাবেন কিন্তু আপনার দিদি খুব খুশি হবে। ভদ্রলোক চলে গেলেন। কিন্তু সীতানাথবাবু তখন ওই মাধব দত্তর বাড়িতে পুরোপুরি আটকে গেছেন। রোজ দুপুরবেলা চর্বোচ্চস্য আহার, দুপুরবেলা দিবানিদ্রা আর রাত্রে জাগরণ। সীতানাথ নিজের ঘরের দরজাটা খুলে অন্দরমহলের রাস্তাটার দিকে চেয়ে বসে থাকে। অনেক রাত্রে সৌরভী একটা পান নিয়ে আসে। সীতানাথ বলে, কিরে সৌরভী, যাব? সব তৈরি? সৌরভী বলে, হ্যাঁ, সব তৈরি। তারপর সেই অন্ধকারে টিপটিপ পায়ে সীতানাথেরও রুক্মিণী উদ্ধার পালা শুরু হয়। ওদিকে যখন মাধব দত্ত নৈহাটি কিংবা মাহেশ কিংবা খড়দায় গিয়ে ফুর্তিতে জেগে কাটিয়ে দেয়, তখন তারই অন্দরমহলে শুরু হয় আরেকজনের জাগরণ। মাধব দত্ত তা টের পায় না। অন্ধকার রাত্রে যখন ঘাসের বুকের মধ্যে অঙ্কুর গজায়, করবী গাছের ডালে ফুল ফোটে, তেমনি সীতানাথও নতুন জীবন খুঁজে পায় মাধব দত্তর অন্দরমহলে, তারই শোবার ঘরে। কিন্তু পরদিন আসরে যখন সবাই গোল হয়ে বসে, তখন এক একদিন সীতানাথেরও ডাক পড়ে। মাধব দত্ত বলেন, কি গো সীতানাথ, কেমন আছো? সীতানাথ বলে, আগে ভালো। ছাই ভালো? ভালোটার তুমি কি বুঝলে শুনি? ভগবান রাত সৃষ্টি করেছে ফুর্তি করবার জন্যে। তুমি সেই রাতটা কিনা ঘুমিয়ে নষ্ট করছো? তোমার মতো আহাম্মক তো আমি দেখিনি হে। সীতানাথ সবিনয়ে মাথা নিচু করে থাকে। মাধব দত্ত বলেন,
ফুর্তি করে নাও হে, ফুর্তি করে নাও। যে কটা দিন যৌবন আছে সে কটা দিন শুধু ফুর্তি করে নাও। কি বলো চাটুজ্জে? কালকের খড়দায় কেমন ফুর্তি হলো আমাদের, বলো তো সীতানাথকে। বলো না, একটু শুনুক সীতানাথ। সীতানাথ মুখ নিচু করে সব অপমান সহ্য করে যেত। নিতার মা বললেন, এই পর্যন্ত যা লিখেছেন তার সবই ঠিক আছে, কিন্তু তারপর যা লিখেছেন সেখানটাই মেলেনি। বললাম, এরপরই তো একদিন ধরা পড়তে পড়তে বেঁচে গেল সীতানাথ। ভদ্রমহিলা বললেন, তা সেদিন খুব বৃষ্টি হয়েছিল বলে মাঝপথ থেকে মাধব দত্ত গাড়ি নিয়ে বাড়ি ফিরে এলো। আর খবর পেয়েই সীতানাথ বৌরানীর ঘর ছেড়ে চটিজোড়া সেখানে ফেলে রেখে চলে এলো। আর পরদিন কর্তা আসরে বসে হেসেই খুন। মাধব দত্ত বললেন, জানো চাটুজ্জে, কাল শুতে গিয়ে কি দেখি জানো? আমার শোবার ঘরে সীতানাথের চটিজোড়া। চাটুজ্জে অবাক, নন্দকিশোরও অবাক, কিন্তু সীতানাথের মুখে কোনো উচ্চবাচ্য নেই। আচ্ছা সীতানাথ, বেড়ালে তোমার চটিজোড়া নিয়ে চলে গেল আর তুমি কিছু জানতেও পারলে না? তোমার কিরকম ঘুম গো? শেষকালে দেখছি কোন দিন তোমাকেও টেনে নিয়ে যাবে ঘর থেকে, তুমি বোধহয় নিজেও তা টের পাবে না। কিন্তু মুশকিল হল বৃন্দাবন হবার পর। মাধব দত্তর ছেলে বৃন্দাবন, বৃন্দাবন দত্ত। বৃন্দাবন হবার পর থেকেই মাধব দত্ত ছেলে বলতে অজ্ঞান। ছেলেকে নিয়েই আসরে বসে, ছেলের মুখে গড়গড়ার নল পুরে দেয়। নিতার মা বললেন, ওইটাই ভুল হয়েছে আপনার। বললাম, কেন, কিসের ভুল? আপনি দেখিয়েছেন ওই বৃন্দাবন সীতানাথবাবুর ছেলে। বললাম, আমি তো তাই কল্পনা করে নিয়েছিলাম। তাই তো যখন বৃন্দাবনকে মজা করে তামাক খাওয়াতো মাধব দত্ত, তখন আপত্তি করত সীতানাথ। সীতানাথ বলতো, ওর মুখে গড়গড়ার নল দেবেন না কর্তাবাবু, ছোটবেলায় তামাক খাওয়া ভালো নয়। মাধব দত্ত বলতেন, দেখছ কেমন চালাক চতুর হয়েছে আমার বেটা, এই বয়সেই তামাক খেতে শিখেছে। সীতানাথ আঁতকে উঠত, বলতো, শরীর খারাপ হবে বৃন্দাবনের, তামাক খাওয়া ভালো নয় কর্তা। মাধব দত্ত রেগে যেতেন, বলতেন, তামাক খাওয়া ভালো নয়? কি যাতা বলছো তুমি? তামাক তো আমিও খাই, আমি খারাপ হয়ে গিয়েছি? খবরদার, আমার ছেলের ব্যাপারে তুমি আর আমাকে কিছু বলতে এসো না। নিতার মা বললেন, এখানটাও ঠিক লিখেছেন, কিন্তু ওই বৃন্দাবন তো সীতানাথবাবুর ছেলে নয়। সীতানাথবাবুর ছেলে নয়, তাহলে কি মাধব দত্তর ছেলে? নিতার মা বললেন, না বাবা, তাও নয়, তাও নয়। ওই বৃন্দাবন হল বলরাম মুখুজ্জের ছেলে। বলরাম মুখুজ্জে সীতানাথবাবুর বোনের? হ্যাঁ, শুনুন তবে সবটা, বলে তিনি বাকিটা বলতে আরম্ভ করলেন। মাধব দত্তর শেষ জীবনটা সত্যি বড় কষ্টের। সারা জীবন পৈতৃক সম্পত্তি উড়িয়েছেন, সারাটা জীবন স্বাস্থ্যের উপর অমানসিক অত্যাচার করে গেছেন, রাতের পর রাত জেগেছেন। মোসাহেব খোসামুদেরা সারা জীবন তাকে ঘিরে টাকা শুষে নিয়েছে। অ্যাটর্নি উকিলরাও যা পেরেছে, যেমনভাবে পেরেছে, টাকা ঠকিয়ে নিয়েছে, সম্পত্তি বেনামিতে কিনে নিয়েছে। তখন সব গেছে মাধব দত্তর। গাড়ি গেছে, মোসাহেবরা গেছে, সম্পত্তিও গেছে, সেই হুসেন মিয়ার রহিম বক্স গেছে, চাটুর্যে চলে গেছে, নন্দকিশোরও চলে গেছে, নৈহাটি, খড়দা, মাহেশ, যেখানে যত কিছু ছিল সবই শেষ হয়ে গেছে। শুধু ছিল সীতানাথ বাবু, সীতানাথ রায়। সীতানাথ রায় তখনও কোনো রকমের টিকে ছিলেন আস্তাবল বাড়ির ঘরখানার মধ্যে, টিমটিম করে টিকে ছিলেন তখনও। এমনকি যে অন্দরমহলের বৌরানী, সেও চলে গেছে একদিন। তাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে এসেছে মাধব দত্ত। শ্মশানে গিয়ে খুবই কেঁদেছে, কেঁদে কেঁদে মাধব দত্ত চোখ ফুলিয়ে ফেলেছে। তখন একমাত্র ভরসা বৃন্দাবন। বৃন্দাবন মাধব দত্তর একমাত্র ছেলে। কিন্তু আসলে বৃন্দাবন মাধব দত্তর ছেলেই নয়। বললাম,
তার মানে? ভদ্রমহিলা বললেন, মাধব দত্তর ছেলেই হয়নি, মেয়ে হয়েছিল। অবাক হয়ে গেলাম। বললাম, সে কি? হ্যাঁ, তাহলে শেষের সবটা শুনতে হবে বলে শেষটা তিনি নিজেই বলতে লাগলেন। অত বড় বাড়ি, অত বড় সম্পত্তি, সব যখন গেছে, তখন একমাত্র ভরসা ছিল বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনও তখন মাধব দত্তর মতো গোল্লায় গেছে। বৃন্দাবন বড় হয়ে ঠিক মাধব দত্তর মতো মোসাহেব রাখলে, ঠিক মাধব দত্তর মতো মেয়ে মানুষ পুষতে লাগল। নৈহাটি, খড়দা, মাহেশ সব জায়গায় একটা করে সংসার পাতল। সীতানাথবাবুর বড় কষ্ট হতে লাগল। একদিন মদ খেয়ে বাড়ি ফিরতেই সীতানাথ ধমকি দিল খুব, সকলের সামনেই। বললে, এসব কি করছো বাবা? এসব করা কি ভালো? এসব ভালো নয়। মাধব দত্তর কাছে খবরটা গেল। একদিন ডেকে পাঠালো মাধব দত্ত। সীতানাথ কাঁপতে কাঁপতে এসে হাজির। আমায় ডেকেছেন দত্তমশাই? তুমি বৃন্দাবনকে কি বলেছ? সীতানাথ বললে, আজকাল বৃন্দাবন বড় মদ খাচ্ছে, মাতাল হয়ে বাড়ি ফিরছে, তাই বলেছি, ওর ভালোর জন্যই বলেছি। ধমক দিয়ে উঠল মাধব দত্ত, তুমি ওর ভালো মন্দ দেখবার কে? আমি ওর বাপ, আমি বুঝব ও ভালো করছে কি মন্দ করছে। আগে আপনার ছেলে হলেই বা কি, আমারও তো বয়স হয়েছে, আমিও তো ভালো মন্দ বুঝতে পারি। এই বয়সে এত মদ খাওয়া কি ভালো? থামো, চিৎকার করে উঠল মাধব দত্ত, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও এক্ষুনি। আর সেই দিনই সীতানাথ দত্ত বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এলো। এতদিনকার আশ্রয় ছেড়ে কোথায় যাবে সীতানাথ? কোথায় গিয়ে আশ্রয় নেবে? তখন অনেক বয়স হয়ে গেছে তার, তখন আর সামর্থ্য নেই শরীরে। তবু চলে যেতে হবে। মাধব দত্তর হুকুম, মাধব দত্তর বাড়ি, সে বাড়িতে থাকবার তখন আর কোনো অধিকার তার নেই। সেই সন্ধ্যাবেলা ফোড়েপুকুর স্ট্রিটের মধ্যে এক কাপড়ের সীতানাথ রায় আস্তে আস্তে নিরুদ্দেশ হয়ে গেল এক নিমেষে। তারপর? ভদ্রমহিলা বললেন, তারপর আর কোথাও জায়গা না পেয়ে আমাদের বরানগরের বাড়িতে এসে আশ্রয় নিল সীতানাথ। একদিন বাইরে থেকে ডাক এলো, দিদি, ও দিদি। মা দৌড়ে গেল বাইরে, দেখে ছোট ভাই এসেছে। দাদা তুমি? সীতানাথ বললে, হ্যাঁ রে, আমি কাছে ছিলুম। আমাকে দেখেই সীতানাথবাবু আদর করলে, কিন্তু স্বাস্থ্য তখন তার একেবারে ভেঙে পড়েছে, একেবারে ভেঙে পড়েছে। আর ভালো করে তখন আর দাঁড়াবার ক্ষমতাও নেই। সেই যে শুয়ে পড়ল, আর তার উঠবার ক্ষমতা ছিল না। আমার মনে আছে শুধু চুপচাপ শুয়ে থাকত সারাদিন। ওদিকে বৃন্দাবনের বিয়ের দিন, বৃন্দাবনের বিয়ের বন্দোবস্ত হয়েছে। সীতানাথের তখন শেষ অবস্থা একেবারে। বললে, জানো দিদি, আজকে বৃন্দাবনের বিয়ে। তা হোক, তুমি এখন চুপ করে থাকো, ডাক্তার তোমাকে চুপ করে শুয়ে থাকতে বলেছে। সীতানাথ বলতো, কিন্তু দিদি, বৃন্দাবন তো কিছুই জানতে পারবে না, আমি মরে গেলে সে তো কিছুই বুঝতে পারবে না। তা না বুঝুক, তুমি চুপ করে থাকো। সীতানাথ তবু বলতো, জানো দিদি, মাধব দত্ত ওকে মদ খেতে বারণ করে না, অত মদ খাওয়া কি ভালো? আমি ওই কথা বলেছিলুম বলেই আমার উপর অত রাগ। দিদি বলতো, তুমি ওসব নিয়ে আর ভেবো না অত। ভাবব না? সীতানাথের চোখ ছলছল করে উঠত। ভাবব না আমি? তুমি বলছো কি? বৃন্দাবন কি আমার পর? দিদি ধমক দিয়ে উঠত, আবার ওইসব কথা। সীতানাথ বলতো, কিন্তু সত্যি বলো না দিদি, বৃন্দাবন কি আমার পর? আমি কেন বৃন্দাবনের এই সর্বনাশ করলুম? শুয়ে শুয়ে কথা বলতো আর কাঁদত সীতানাথ। বলতো, আমারই পাপের জন্যেই এইরকম হলো জানো দিদি, আমি নিজেও কষ্ট পেলুম, তোমাকেও কষ্ট দিলুম। আমার কষ্টের কথা থাক, কিন্তু দিদি, আমি যে তোমার সর্বনাশ করেছি, তোমার যে কত বড় লোকসান করেছি, এ আমি কেন করতে গেলাম?
আমার বোধহয় সম্পত্তির লোভ ছিল দিদি, সত্যি বলছি দিদি, আমার মনের ভেতরে বোধহয় সম্পত্তি পাবার লোভ ছিল, প্রতিশোধ নেবার লোভ ছিল। বলতে বলতে উত্তেজনায় সীতানাথবাবু অজ্ঞান হয়ে পড়ত, আর তখন ডাক্তার ডাকতে হতো। ডাক্তার এসে ওষুধ দিয়ে যেত। কিন্তু ওদিকে মাধব দত্তর বাড়িতে তখন শেষবারের মতো আরেক নহবত বেজে উঠেছে, নিভে যাবার আগে শেষকালের দপ করে জ্বলে ওঠার মতো। মাধব দত্তর একমাত্র সন্তান বৃন্দাবনের বিয়ে। আদালত তখনও আছে, মুখের কাছে গড়গড়াটা এগিয়ে ধরে, কিন্তু মাধব দত্তর তেজ তখন আর নেই। কাজের খুঁত হলে আর তেমন রেগে ওঠেন আগের মতো। চারপাশে কেউ থাকে না, ফাঁকা নাচ দরবার। তবু সেই ভোল আছে। সেই সন্ধ্যাবেলা নাচ দরবারে একবারের মতো এসে তাকিয়া হেলান দিয়ে বসাও আছে। মাথায় টাক পড়ে গেছে, মুখের চামড়া ঝুলে কুঁচকে গেছে, সেই বাবরি চুল সব নিঃশেষ হয়ে গেছে। হাত কাঁপে, একটু অসাবধান হলেই গড়গড়ার নলটা হাত থেকে পড়ে যায়। একদিন তো পায়ের ঠেলা লেগে গড়গড়াটাই উল্টে গিয়েছিল, কলকের আগুনে পুড়ে গিয়েছিল ফরাস। সেদিন যে মাধব দত্ত নিজেই পুড়ে যায়নি তাও তার ভাগ্য বলতে হবে। তা মাধব দত্ত নিজে পুড়ে গেলেই হয়তো ভালো হতো, কিন্তু কপালে কষ্ট থাকলে খণ্ডাবে কে? সেই অভাবনীয় কাণ্ডটাই ঘটল। ভুবন শ্যাকরা এসে হাজির হল নাচ দরবারে, এসে যথারীতি প্রণাম করে বসল। মাধব দত্ত জিজ্ঞেস করলেন, হলো সব গয়না? আগে হ্যাঁ কর্তামশাই, সব তৈরি করে এনেছি। দেখি। ভুবন শ্যাকরা একে একে সব গয়না বার করে দেখাতে লাগল। দত্তবংশের একমাত্র কুলতিলকের বিয়ে, গয়না বড় কম নয়। হার, তাগা, বালা, চূড়, রুলি, কানপাশা, মাকড়ি, কত রকমের সব গয়না। গয়নার কি শেষ আছে? দত্তবাড়ির ছেলের বউ দেখে যেন কেউ না বলে যে মাধব দত্ত কনেকে সাজিয়ে গুজিয়ে ঘরে তোলেনি। আর সেই গিন্নিমার 20 ভরির নেকলেসটা দিয়েছিলেন, সেটার লকেটের ভেতরে এই কার একটা ফটো ছিল, এইটে দিতে এলুম, এই নিন। মাধব দত্তর মুখ থেকে গড়গড়ার নলটা খসে পড়ল। গিন্নিমার নেকলেসের লকেটের ভেতর থেকে? আগে হ্যাঁ, আপনি সেই নেকলেসটা দিয়েছিলেন, বলেছিলেন ওটা ভেঙে বৌমার নতুন ডিজাইনের নেকলেস করে দিতে হবে। লকেটের ভেতর ছবি ছিল কার? এই দেখুন না, কার ফটো বুঝতে পারছি না, বলে লকেটটা এগিয়ে দিল। ফটোটাও দেখালো। মাধব দত্ত সোজা হয়ে বসে দেখতে গিয়েই চমকে উঠল, এ যে সীতানাথের ফটোগ্রাফ। বৌরানী নেকলেসের লকেটের ভেতরে সীতানাথের ছবি কেমন করে এলো? কে দিয়েছে? সঙ্গে সঙ্গে যেন বাজ পড়ল মাথার উপর। কিংবা হয়তো বাজ পড়লেও কেউ অত চমকে উঠত না। মাধব দত্ত চিৎকার করে উঠল, সীতানাথকে ডাকো। আদালত আলী মুখ কাঁচুমাচু করে বললে, আগে সীতানাথবাবু তো নেই। নেই তো যেখানে আছে সেখান থেকে ডেকে নিয়ে এসো। কিন্তু তখন আর সীতানাথকে কে খুঁজে পাবে? কোথায় আছে সীতানাথ কে জানতে পারবে? কিন্তু খোঁজ খোঁজ, তাকে খুঁজে বার কর। যেখান থেকে হোক, যেমন করে হোক, জীবিত বা মৃত সীতানাথকে খুঁজে বার করা চাই, কর্তামশায়ের হুকুম। মাধব দত্ত তখন পাগলের মতো সারা বাড়িময় ঘুরছে, পাগলের মতো বৌরানীর ঘরে ঢুকে জিনিসপত্র তছনছ করে বেড়াচ্ছে। হুকুম দিলে, নহবত থামতে বল। বাড়ির মাথায় নহবতীরা বাজাতে আরম্ভ করেছিল বেহাগ। নিখাদে পৌঁছেই সুর হঠাৎ থেমে গেল। বৃন্দাবন দত্ত, তারই বিয়ে, সে বাবার কাণ্ড দেখে অবাক। বাবার সামনে যেতেও সাহস পায় না। তবু জিজ্ঞেস করল, কি হলো, কি হলো বাবা? হলো তোমার মাথা আর মুন্ডু। যারা আত্মীয় স্বজন বাড়িতে বিয়ে উপলক্ষে এসেছিল তারাও হক চকিয়ে গেছে। এইসব কি কাণ্ড? ভয়ে ভয়ে আর কেউ মাধব দত্তের মুখের সামনে আসতে সাহস পেলে না। মাধব দত্ত চিৎকার করে বললে, আদালত, আমার বন্দুকটা দে। বৃন্দাবন কি বলতে গিয়েছিল, মাধব দত্ত তাকে ধমক দিয়ে বললে, আমার কথার ওপর কথা, দে আদালত, বন্দুকটা দে। তারপর সেই বন্দুক নিয়ে মাধব দত্ত পাগলের মতো ঘোরাঘুরি করতে লাগল।
সবাই অস্থির। কাকে গুলি করে মারবে কে জানে। হঠাৎ বনমালী এসে হাজির হলো হাঁপাতে হাঁপাতে। বললে, হুজুর, সীতানাথবাবুকে পাওয়া গেছে। ডেকে আন শয়তানকে, আমার কাছে ডেকে নিয়ে আয়। বনমালী বললে, আগে তিনি এখন মরমর হয়ে বিছানায় শুয়ে আছেন, উঠতে পারছেন না। কোথায়, কোন চুলোয় শুয়ে আছে? আগে বরানগরে, তার ভগ্নিপতির বাড়ি। ভগ্নিপতি বলরাম মুখুজ্জের বাড়ি। চল সেখানে, আমি যাব। গাড়ি এলো। মাধব দত্ত তাতে উঠে বসল। ছাদের ওপর আদালত আলীও বসল। বনমালীও বসল পাশে। মাধব দত্ত হুকুম দিলেন, চালাও, জোরসে চালাও। নিতার মা বললেন, তারপর তো আপনি সবই লিখে গেছেন। ওদিকে সীতানাথবাবুর তখন শ্বাসকষ্ট হচ্ছে। ডাক্তার এসে বসে আছে, আর জ্ঞান নেই তখন। অঘোর অচৈতন্য অবস্থা। দিদি ভগ্নিপতি বসে আছে, আমিও বসে আছি। হঠাৎ মাধব দত্ত এসে হাজির। বললাম, ও তো আমি লিখেছি। নিতার মা বললেন, আপনি লিখেছেন মাধব দত্ত বন্দুক তাক করে গুলি করে মারল সীতানাথবাবুকে, কিন্তু সীতানাথবাবু তার আগেই মারা গেছেন। পরেরটা লিখলেন না কেন? তারপরেই তো আসল ঘটনা ঘটল। সেই আসল ঘটনাটাই বললেন নিতার মা। বললেন, অনেক বছর ধরে এই খুনের মামলা চলল। মামলা চলল মাধব দত্ত আর বলরাম মুখুজ্জের মধ্যে। এককালে বনেদি বংশ, ফোড়ে পুকুরের দত্ত বংশ। প্রথমে নিচের কোর্ট, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। মোট কথা, আমি অত সব কোর্টের ব্যাপার বুঝতুম না, কিন্তু জলের মতো পয়সা খরচ হতো সেটা মনে আছে। শেষকালে আদালতের রায় বেরোল। রায় বেরোতে আমি মাধব দত্তর এই বাড়ি পেয়ে গেলাম। ততদিনে মাধব দত্ত মারা গেছেন। মাধব দত্তর ছেলে বৃন্দাবন দত্তও মারা গেছে। মাধব দত্তের বংশের তখন আর কেউ জীবিত নেই। বৃন্দাবন দত্ত একদিন আত্মহত্যা করে সব যন্ত্রণা জুড়ল। আমি অবাক হয়ে গিয়েছিলাম শুনে। বললাম, কিন্তু আপনি এ সম্পত্তি পেলেন কেন? নিতার মা বললেন, আদালতের রায়ে প্রমাণ হল বৃন্দাবন দত্ত আসলে মাধব দত্তর নিজের ছেলে নয়। মাধব দত্তর স্ত্রীর মেয়ে হয়েছিল, আর সীতানাথবাবুর দিদিরও একটা ছেলে হয়েছিল। সীতানাথবাবুর সেই ছেলেকে বদলি করে মাধব দত্তের আতুর ঘরে রেখে মেয়েটাকে নিয়ে এসেছিল দিদির কাছে। কেন? তখনকার দিনে মেয়েরা তো বাপের সম্পত্তি পেত না, তাই। আর সেই মেয়ে? নিতার মা বললেন, আমি সেই মেয়ে বাবা। আমার কপালে অনেক দুঃখ ছিল, তাই এতদিন পরে এখনো বেঁচে আছি। আপনার গল্পটা পড়ে তাই নিতাকে বলেছিলাম আপনাকে ডাকতে। আগাগোড়ায় যদি ঠিক লিখলেন, শেষটাই আর কেন ভুল থাকে, তাই। হঠাৎ বাইরে কড়া নড়ে উঠল। ভদ্রমহিলা বললেন, ওই বোধহয় নিতা এলো। তারপর ডাকলেন, ওরে ভূত, দরজা খুলে দে, দিদিমণি এসেছে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বিমল মিত্রের লেখা প্রথমা। আজ দ্বিতীয় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।